একটা সাধারণ এতিম ছেলে যে কখনো বাবা মায়ের স্নেহ পায়নি, একদিন স্কুল মাস্টারের কথায় তার জীবনের পরিবর্তন শুরু হয়। আর সেখান থেকেই তার জীবনের নতুন গল্প শুরু হয়। মাস্টারের কাছে প্রতিজ্ঞা করেছিল সে যেখানেই থাকুক ডাকলে সাড়া দেবে। তারপর তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যার জন্য জীবনের গল্পই বদলে যায়। কি সেই গল্প তা জানতে হলে আজকের মুভি উস্তাদ ভগৎ সিং এর এক্সপ্লেনেশন ভিডিও পুরোটাই দেখতে হবে। গাইজ, সঙ্গে আছি আমি আরাফাত। বাই দ্য ওয়ে, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। তাহলে গাইজ, কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে আমরা দেখি শহরের চিফ মিনিস্টারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পুলিশ টিম সিকিউরিটির ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করতে বলে। এর কিছু সময় পরেই সেখানে কিছু বন্দুকধারী গার্ড এসে এক এক করে পার্টির লোকদের গুলি করে শেষ করে। এখানে এই ঘটনার শেষে বলা হয় প্রতিটা ঘটনার একটা শুরু আছে আর একটা শেষ আছে। এখন যেটা হলো সেটা ঘটনার শুরু নয়, তবে ঘটনার শুরু কিভাবে হলো তা জানতে আমাদের আরও পেছনে যেতে হবে। অনেক বছর আগে একটা গ্রামের দৃশ্য দেখানো হয়। পুরুষরা দিনমজুর কাজ করার সময় তাদের ছেলেদেরও কাজ করার জন্য সাথে নিয়ে যেত, আয় বেশি হবে বলে। গ্রামে আসা নতুন হেডমাস্টার তাই তাদের বলতে আসে তারা যেন তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। কিন্তু তারা বলে স্কুলে গেলে খরচ বাড়ে, এর থেকে কাজ করলে সংসারের জন্য ভালো হবে। তখন মাস্টার বলে, আমি তোমাদের এর জন্য এক্সট্রা টাকা দেব, তবুও তোমরা তাদের স্কুলে পাঠাও। মাস্টারের সাথে আসা লোকটা বলে উনি অন্যদের মতো নয়, উনি এখনো বিয়ে করেননি আর করবেনও না। উনি ওনার জীবন বাচ্চাদের টিচার হয়ে তাদের গড়ে তোলার জন্য অতিবাহিত করবেন। উনি স্কুলের নতুন হেডমাস্টার। সবাই মোটামুটি তার কথায় রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা জঙ্গলে বিশাল দাঁতওয়ালা একটা হাতি দেখি। চোরা শিকারী এই হাতিকে বন্দি করে তার দাঁত নেয়ার প্ল্যান করে। হাতির দাঁত মূল্যবান জিনিস হিসেবে বিক্রি করা হয়। চোরা শিকারী দড়ি দিয়ে বেঁধে হাতিটাকে কাবু করতে চেষ্টা করে। হাতিও জোরে জোরে ডাকতে থাকে। তখন মাস্টার সেই পথেই যাচ্ছিল। হাতির ডাক শুনে উনি এগিয়ে আসেন। চোরা শিকারীদের আটকাতে চেষ্টা করে, কিন্তু তারা তাকে থাপ্পড় মারে। চোরা শিকারীরা হাতিকে প্রায় ধরেই ফেলেছিল। তখনই একটা ছেলে টার্জানের মতো ধনুক তীর মারতে মারতে বের হয়। সে অসাধারণ দক্ষতার সাথে সব চোরা শিকারীদের তীর মেরে শেষ করে। মাস্টার তো ইমপ্রেস হয়ে যায়। সে তাকে সাথে করে গ্রামে নিয়ে যায়। এরপর তার ব্যক্তিগত তথ্য বের করে, যেমন তার নাম, তার মায়ের নাম, বাবার নাম। ছেলেটার আসল নাম কেউ জানে না। তাকে চিন্নাইয়ে বলেই ডাকে সবাই। তার মা তার জন্মের সময় মারা যায়। আর বাবা জঙ্গলে জঙ্গলে কাজ করে বেড়াতো, সেও কিছুদিন আগে মারা গেছে। এখন পুরোপুরি এতিম। মাস্টার তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। স্কুলের টিফিন বিতরণের সময় সব স্টুডেন্ট লাইন ধরে এসে খাবার নিয়ে যায়। একটা ম্যাডাম খাবার বিতরণ করছিল। সবাই ধন্যবাদ ম্যাডাম বললেও চিন্নাইয়ে বলে ধন্যবাদ মা। ম্যাডাম মা ডাক শুনে বেশ ইমোশনাল হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় চিন্নাইয়াকে বিচারের জন্য মাস্টারের সামনে দাঁড় করানো হয়। তার অপরাধ, সে ওয়ার্ডেনের মাথা ফাটিয়ে দিয়েছে। মাস্টার জিজ্ঞেস করে কেন সে এই কাজ করেছে। এটা তো অন্যায়। কিন্তু চিন্নাইয়ে বলে ওয়ার্ডেন অন্যায় করেছে তাই মেরেছি। এখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওয়ার্ডেন রান্নাঘরে এসে সেই ম্যাডামের সাথে বাজে ব্যবহার করে, এমনকি গায়ে হাত তোলে। চিন্নাইয়ে তো তাকে মা বলে ডেকেছে। সেই হিসেবে তার তো মাথা গরম হয়ে যায়। সে একটা গামলা নিয়ে বের হয়। ম্যাডাম বারবার নিষেধ করলেও সে থামে না। ওয়ার্ডেন ভাবে বাচ্চা ছেলে, কি আর এমন করবে। কিন্তু সে তো এসে গামলা দিয়ে মাথায় বাড়ি দেয়। আর মাস্টার তখনই সেখানে চলে আসে। বিচারের সময় চিন্নাইয়া বলে আমি তাকে জ্ঞানের কথা বলতে চাই, আর সে আমার গায়ে হাত তোলে। সংবিধান অনুযায়ী আত্মরক্ষার অধিকার তো আমার আছে। এমনকি এখানে সে গীতার শ্লোকও শোনায়। মাস্টার তো আরো ইমপ্রেস হয় যে এতটুকু ছেলে ইতিহাস, ধর্ম, সংবিধান সবকিছুর উপর জ্ঞান অর্জন করে ফেলেছে। মাস্টার বিচার না করেই উঠে যাচ্ছিল। ওয়ার্ডেন জিজ্ঞেস করে এত বড় অপরাধের পরেও কেন সে চুপ হয়ে আছে, বিচার কেন করছে না। মাস্টার বলে বিচার তো করবই, তবে ওর নয়, তোমার বিচার। চিন্নাইয়া আর ম্যাডাম দুজনেই খুব খুশি। ওয়ার্ডেন বলে এই বয়সেই যদি এরকম মারামারিতে জড়িয়ে পড়ে, বড় হলে আরো কত মারাত্মক জিনিস হবে ও। পরে জঙ্গলের পথে যাবার সময় মাস্টার চিন্নাইয়াকে জিজ্ঞেস করে ইতিহাসের কোন চরিত্রের সাহসের গল্প তাকে বেশি ইন্সপায়ার করে। চিন্নাইয়া বলে ভগৎ সিং। মাস্টার তাকে গান্ধীজি সম্পর্কে জিজ্ঞেস করে। চিন্নাইয়া বলে আমি তাকেও শ্রদ্ধা করি, কিন্তু ভগৎ সিং আমার আইডল। মাস্টার বলে তোমার মধ্যে ভগৎ সিং এর আদর্শ জ্বলে উঠেছে। তোমার নাম আর চিন্নাইয়া থাকবে না, তোমার নাম হবে ভগৎ সিং। চিন্নাইয়া বলে আমার বাবাকে মানুষজন উস্তাদ বলতো, কারণ সে বিভিন্ন ওষুধ বানিয়ে হেল্প করত। মাস্টার বলে তোমার নাম আজ থেকে উস্তাদ ভগৎ সিং। চিন্নাইয়া তার নতুন নাম পেয়ে ভীষণ খুশি। সে দৌড়ে চলে যায়। ওয়ার্ডেন বলে সে যদি এরকম মারামারিতে সময় নষ্ট করে তাহলে পড়বে কখন। মাস্টার বলে সে এখানে পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিতে আসেনি শুধু, সে অন্ধকার আগুনের ফুলকির মতো আলো জ্বালাতে এসেছে। এর কিছুদিন পরে খবর আসে তাদের মাস্টার বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছে। সবাই তো তার প্রশংসা করতে থাকে। এমনকি এর জন্য চিফ মিনিস্টার তাদের গ্রামে আসে।
চিফ মিনিস্টার এসেছিল অ্যাওয়ার্ড মাস্টারের হাতে তুলে দেওয়ার জন্য, এমনই কথা ছিল। চিফ মিনিস্টার চেয়ারে বসেছিল, মাস্টার তার পাশে বসতে ভয় পায়, যদি অসম্মান করে ফেলে। কিন্তু চিফ মিনিস্টার বলে শিক্ষক হচ্ছে স্রষ্টার পরের আসন, তার পাশাপাশি বসতে চিফ মিনিস্টারের সম্মান নষ্ট হয় না। মাস্টার জিজ্ঞেস করে, আপনি এত দূরে কষ্ট করে শুধু অ্যাওয়ার্ড দিতে এসেছেন? চিফ মিনিস্টার বলে, আমি শুধু অ্যাওয়ার্ড দিতে আসিনি, আমি চাই আপনি আমাদের পলিটিক্যাল পার্টিতে যোগ দিন। মাস্টার ঘাবড়ে যায় একটু। চিফ মিনিস্টার তাকে ব্রেইন ওয়াশ করতে শুরু করে। জীবন ছোট, সেটাকে মানুষের জন্য কাজে লাগানোই উত্তম। আর সেটা পলিটিক্যাল পার্টিতে যোগ না দিয়ে সম্ভব না। এখানে এই ছোট্ট গ্রাম আর একটা স্কুলের আটকে না থেকে মাস্টারের উচিত বড় পরিসরে ভাবা। এসব কথা বলে মাস্টারকে পটাতে থাকে চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার তাকে সময় দিয়ে যায় যাতে সে ভেবে উত্তর দিতে পারে। অবশেষে মাস্টার রাজি হয়ে যায়। তার শহরে যাওয়ার দিন ওস্তাদের মন খুব খারাপ ছিল। সে দূরে গিয়ে বসেছিল। মাস্টার তার সাথে দেখা করতে যায়। মাস্টার দেখে ওস্তাদ কান্না করছে। সে জিজ্ঞেস করে, এত মন খারাপ কেন করছেন? ওস্তাদ বলে, আপনি এভাবে আমাকে একা রেখে চলে যাবেন ভাবিনি। মাস্টার বলে, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। একদিন তুমিও সবকিছু ছেড়ে আমার ডাকে আমাকে সাহায্য করতে চলে আসবে, কথা দাও আজ। ওস্তাদ কথা দেয়। এবার আসে বহু বছর পরের কথা, যখন মাস্টার চিফ মিনিস্টার হয়ে গেছে। সে একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় আর সেখানেই তাকে গুলি করা হয়। পরবর্তী প্রেস কনফারেন্সে কারানানাজ নামের একজন টেম্পোরারি চিফ মিনিস্টার পদে রাখা হয়, কারণ চিফ মিনিস্টার আশঙ্কাজনক অবস্থায় আছে। প্রেস মিটিং এর পরে কারানানাজ গাড়ি করে ফিরছিল। তখন সে কাউকে ফোন করে বলে, আমার এই দায়িত্বপ্রাপ্ত চিফ মিনিস্টার হয়ে কোনো আনন্দ হচ্ছে না। চিফ মিনিস্টার আশঙ্কাজনক অবস্থায় আছে। আর এই যদি হয় নিরাপত্তা, তাহলে মানুষ ভরসা পাবে কি করে? যেখানে চিফ মিনিস্টার নিরাপদ না, সেখানে বাকিরা আর কি? তখন একটা ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা দেয় আর হাসপাতালে নিতে নিতেই সে মারা যায়। এবার এই দায়িত্বপ্রাপ্ত চিফ মিনিস্টারের শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অনেকেই আসে। এর মধ্যে ছিল নাল্লা নাগাপ্পা। তাকে দেখলেই মনে হয় সে বেশ খুশি এই ঘটনায়। নাগাপ্পাকে দেখেই সাংবাদিক ভিড় জমায়। নানা প্রশ্ন করে, এই যে এক এক করে রাজনৈতিক নেতা মারা যাচ্ছে, এর কারণ কি হতে পারে? একজন রাজনৈতিক নেতা হিসেবে তার কি বক্তব্য এখানে? তার পরবর্তী পদক্ষেপ কি? নাগাপ্পা বলে, আমরা কখনো একজন মৃত ব্যক্তিকে রাজনৈতিক বলি করতে চাই না। নাগাপ্পা এবার ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে আলাদা হয়ে মৃত রাজনৈতিক নেতার ছেলের সাথে কথা বলে। নাগাপ্পা বলে, কাল পুরোহিত মশাই একটা কথা বলেছিল। তখন আমরা মন্দিরের দৃশ্য দেখি, যেখানে পুরোহিত নাগাপ্পাকে বলে তার হাতের রেখা স্ট্রং প্রভাব ফেলে, কিন্তু সেটা ছোট বলে নাগাপ্পার চিফ মিনিস্টার হওয়ার সম্ভাবনা নেই। নাগাপ্পার সাথে সাথে নারকেলের খোলস দিয়ে হাতের রেখা কেটে বড় করে বলে, এবার তো মনে হয় সমস্যা নেই। পুরোহিত ভয় পেয়ে বলে, না সমস্যা নেই। সিন বর্তমানে চলে আসে আর নাগাপ্পা তার হাত দেখিয়ে বলে, আমি এত কিছু করেছি শুধুমাত্র চিফ মিনিস্টারের চেয়ারের জন্য। তোমার কি মনে হয় এত সহজে ছেড়ে দিব? নাগাপ্পা এখানে ইঙ্গিতে বোঝায় এই চিফ মিনিস্টারের উপর আক্রমণের পিছনে তারই হাত ছিল। পলিটিক্যাল নেতার ছেলে কিছুটা ঘাবড়ে যায়। এরপর নাল্লা নাগাপ্পাই চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করে। বাবা চিফ মিনিস্টার হওয়ার খুশিতে ছেলে ভিকি আরও বেশি পার্টি করতে থাকে। আমরা ভিকিকে পুল পার্টি করতে দেখি। ড্রিঙ্কস আর অনেক মেয়ে নিয়ে একটা চিল ভাইব কাজ করে। এর মধ্যে সিংহা নামের একজন ভিকিকে কল করে আর তাকে অভিনন্দন জানায়, সাথে পাম মেরে কথা বলে। মানে বাবা চিফ মিনিস্টার হয়েছে, ছেলেকে হাতে রাখতে পারলে হেল্প তো পাওয়া যাবে, এই আসে আর কি। ভিকি বলে, এখন আমি পার্টি মুডে আছি, এসব কথা ভালো লাগছে না। সিংহা বলে, সবসময় শহরের রংচং মাখা পার্টি না করে কখনো প্রকৃতির সবুজ জঙ্গলের সৌন্দর্যের সাথে পার্টি করতে পারে। ভিকির কাছে ইন্টারেস্টিং লাগে আর সে এবার জঙ্গলে পার্টি করতে রাজি হয়ে যায়। যথারীতি ভিকি কয়েকটা গাড়ি নিয়ে তার বন্ধুদের সাথে হাজির হয় জঙ্গলে। সিংহা তাদের আপ্যায়ন করে, ফুলের মালা দিয়ে বরণও করে নেয়। মানে যতভাবে তেল দেওয়া যায় আর কি। ড্রিঙ্কসের ব্যবস্থা করে সাথে। কিন্তু ভিকি বলে, এতদূর জঙ্গলে পার্টি করতে আসলাম, গাঁজার ব্যবস্থা না করলে কিভাবে হয়? সিংহা বলে, আজ সকালে 25 টন গাঁজা আটক করেছে পুলিশ। এখন তো চোরাচালান করাও মুশকিল হয়ে গেছে। ভিকি তো রেগে যায়। তার বাবা চিফ মিনিস্টার, তার পাওয়ার হবে সবচেয়ে উপরে। সেখানে কোন পুলিশ না কে তাদের গাজার গাড়ি আটকে দেবে? এত বড় সাহস! ভিকি তো রেগে তার দল নিয়ে থানায় আক্রমণ করতে বেরিয়ে পড়ে। সিংহা পেছন থেকে পুলিশ অফিসারের নাম বলে দেয়, কেশব রেড্ডি। এবার আমরা থানায় কেশব রেড্ডিকে দেখি। তার স্ত্রী আর মেয়ে চিন্ন থানায় খাবার নিয়ে আসে। 2 দিন ধরে এই গাজার কালেকশন পাহারা দিতে গিয়ে সে নাওয়া খাওয়া বাড়ি সবই ভুলে গেছে, তাই এখানে এসে খাবার দিয়ে যাচ্ছে। মিস্টার রেড্ডি খাবার খেতে বসে আর বলে, 25 টন গাঁজা কম না, পাহারা তো লাগেই। তার স্ত্রী বলে, এত রিস্কের কাজ না করে আমার বাবার ব্যবসাতে হেল্প করতে পারো। মিস্টার রেড্ডি বলে, টাকাই সব না, আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে, এজন্য আমি এই চাকরি ছাড়তে পারবো না। তখনই সেখানে ভিকি তার বন্ধুদের টিম নিয়ে থানায় হাজির হয়। সে মিস্টার রেড্ডির সামনে গিয়ে বলে, আমাদের গাঁজা আর আপনার মাথা দুইটাই এখন চাই। আপনি পুলিশ অফিসার হয়ে এত পাওয়ার দেখাতে পারেন, তাহলে ভাবুন আমি চিফ মিনিস্টারের ছেলে কি করতে পারি। এবার তো ভিকি এক লাথিতে টেবিল উল্টে দেয়। মিস্টার রেড্ডিকে মাটিতে ফেলে তার ইউনিফর্ম খুলে নেয়।
স্ত্রী সন্তানের সামনে বিবস্ত্র হবার থেকে বড় অপমান আর কি হতে পারে। মিস্টার রেড্ডি ভিকিদের সতর্ক করে অতিরিক্ত করার জন্য, কিন্তু এবার ভিকি বলে আসলে কাপড় তো আপনার খোলা উচিত ছিল না, খোলা উচিত ছিল আপনার মেয়ে বউয়ের। ভিকি আর তার বন্ধুরা এবার মিস্টার রেড্ডির স্ত্রী আর মেয়ের উপরে চড়াও হয়। মিস্টার রেড্ডি বারবার তাদের রিকোয়েস্ট করে এসব না করার জন্য। আড়াল থেকে এক কনস্টেবল উস্তাদকে কল করে, কিন্তু সে ফোন ধরছিল না। আমরা উস্তাদকে দেখি জঙ্গলে জিপ গাড়ির উপর দাঁড়িয়ে আছে। যেহেতু সে গল্পের হিরো, তাই তার এন্ট্রি হবে ইউনিকভাবে, সেটার প্রস্তুতি নিচ্ছে। কনস্টেবল বারবার কল করতেই থাকে, কারণ ভিকিদের পাশবিক নির্যাতন বাড়তেই থাকে। উস্তাদ কল রিসিভ করে না ঠিকই, কিন্তু গাড়ি ঘুরিয়ে থানার দিকে চলে আসে। থানায় এসে উস্তাদ প্রথমেই বর্ষা ছুঁড়ে একজনকে দেয়ালে আটকে দেয়, ঠিক ছোটবেলায় যেভাবে চোরা শিকারীদের তীর মেরেছিল। হাতে আরেকটা বর্ষা নিয়ে সে এবার সামনে এসে দাঁড়ায়। আমরা আমাদের হিরোকে দেখি এবার। ভিকে বলে, তুই জানিস আমি কে? আমার বাবাকে। এই বলে সে তার ছেলেদেরকে ওস্তাদকে মারার জন্য পাঠায়। দুই একটাকে মেরে চিৎপটাং করে উস্তাদ বলে, তোরা তো ভায়োলেন্স শব্দের আসল মানে না জেনেই ভায়োলেন্স শুরু করে দিলি। আমি তোদের ভায়োলেন্স কাকে বলে, ওজন কেমন, কিভাবে হয় আর ফলাফল কি, সব শেখাবো। এরপর এক এক করে সে তাকে মারতে আসা গুন্ডাদের সকলকে শেষ করে দেয়। তারা অস্ত্র নিয়ে এগিয়ে আসে, কিন্তু ওস্তাদ তো তাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরই মারতে থাকে। সবশেষে যখন ভিকির সামনে আসে, আর একটা ছেলে ভিকিকে প্রোটেকশন দিতে সামনে এগিয়ে দাঁড়ায়। ভিকি তার পেছনে পেছনে থাকে। ওস্তাদ তখন সামনের জনকে বলে, সরে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু সামনের জন সরে না। ওস্তাদ সামনের জনকে মেরে সরিয়ে দেয়। ভিকি তো ভয় পেয়ে যায়, ভাবে এবার তো ওকেই মারবে, ও তো শেষ। ক্ষমা চাইতে থাকে। ওস্তাদ বলে, আমি ওকে ভালোয় ভালোয় সামনে থেকে সরে যেতে বলেছিলাম, কিন্তু সে সরেনি। এরপর ওস্তাদ ভিকিকে মারতে শুরু করে আর তাকে কিডন্যাপ করে নেয়। পরের দৃশ্যে আমরা ওস্তাদকে গ্রামের বাচ্চাদের পড়াতে দেখি, মিনি স্কুল টাইপের আর কি। তো মিস্টার রাও নামের একজন তার সাথে দেখা করতে আসে। সে জানায় তার পরিচিত একজন ব্যবসায়ী এই জঙ্গলে ঘোরাঘুরি করে সময় কাটাতে আসবে। মূলত তার ছোট মেয়ের বিয়ে, এটা প্রি ওয়েডিং ঘোরাঘুরি। বড় মেয়ে জঙ্গলে ঘুরে দেখবে, ওস্তাদের শুধু তার সেফটি নিশ্চিত করতে হবে। ওস্তাদ বলে, আমি বাচ্চাদের সাথেই ঠিক আছে, এত বড় মেয়ের দেখাশোনা করা একটা আনইজি ব্যাপার হবে। মিস্টার রাও বলে, তারা কিন্তু সম্পদশালী পরিবার, তাদের এই পরিবেশ পছন্দ হলে তোমাদের উন্নতিতে পরবর্তীতে কাজে লাগবে, তাই তোমার এই সাহায্য করা উচিত। উস্তাদ জিজ্ঞেস করে, তো এই শুভ কাজ কখন করতে হবে? মিস্টার রাও বলে, কাল তারা আসবে। পরের দিন সেই ব্যবসায়ী তার পরিবার নিয়ে গাড়ি করে হাজির হয়। এত গাড়ি আর লোকজন দেখে উস্তাদের সঙ্গী বলে, এটা কি ফ্যামিলি রিউনিয়ন নাকি? উস্তাদ বলে, প্রি ওয়েডিং ঘোরাঘুরি। তখন সঙ্গী জিজ্ঞেস করে, ডেস্টিনেশন ওয়েডিং শুনেছি, এখন প্রি ওয়েডিংও হয়? উস্তাদ বলে, চুপচাপ দেখতে থাকো আর আগে কি কি হয়। রিসোর্টের মালিক উপেন্দ্র এগিয়ে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে, পরিচয় দেয়। উস্তাদকে পরিচয় করিয়ে দেয় যে সে সেফটির ব্যাপারটা দেখবে। ব্যবসায়ী বলে, উস্তাদের ব্যাপারে আমি অনেক শুনেছি। উস্তাদের সঙ্গী বলে, যা শুনেছেন তার থেকে অনেক বেশি এবার দেখবেন। উস্তাদ তাকে চুপ করতে বলে। ব্যবসায়ী তার পরিবারকে পরিচয় করিয়ে দেয়। স্ত্রী রাজলক্ষ্মী, ছোট মেয়ে কীর্তি, যার বিয়ে আর কি, তার হবু স্বামী কার্তিক, ছেলে রাজ আর বড় মেয়ে শোলকা। উস্তাদের সঙ্গী জিজ্ঞেস করে, বড় মেয়ে জামাই কোথায়? উস্তাদ তাকে চুপ করতে বলে, মানে এখানে বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে হচ্ছে। মানে আমাদের হিরো চিন্তা করছে সিঙ্গেল থাকলে তো ভালো, এন্ট্রি নিয়ে যেতে পারে। ব্যবসায়ী আলাদাভাবে উস্তাদকে ডেকে বলে, আমার বড় মেয়ে কি এক থেরাপির জন্য জঙ্গলে আসার জোরাজুরি করছিল, তাই নিয়ে আসা। উস্তাদ বলে, চিন্তা করবেন না, তার নিরাপত্তার দায়িত্ব এখন আমার। শুল্কার সাথে করে দুইজন সাইকিয়াট্রিস্ট ডক্টর নিয়ে এসেছে। এবার সে তাদের সাথে জঙ্গলে ঘুরতে যায় আর বলে, মনের থেরাপির জন্য জঙ্গল বেস্ট জায়গা। কিছুক্ষণ পর একটা জায়গায় গিয়ে শুল্কা উপরের দিকে শূন্যে তাকিয়েছিল। ওস্তাদিরা দেখে সেই ডক্টরকে জিজ্ঞেস করে, উনি জঙ্গলের সৌন্দর্য না দেখে শূন্যে তাকিয়ে কি দেখছে? ডক্টর বলে, সে একটা কঠিন স্টেজ পার করছে। ব্রেকআপের পর তার মনের অবস্থা একেবারেই ভাঙচুর হয়ে গেছে, তাই আবহাওয়া পরিবর্তন করতে এখানে আনা। ওস্তাদ জিজ্ঞেস করে, তো আপনারা কারা? তারা কার্ড দেখায়। একজন ডক্টর শামান ভাই, অন্যজন মুথাইয়া, দুজনেই সাইকোথেরাপিস্ট। ওস্তাদের সঙ্গীর তো এই শব্দ পড়তে দাঁত ভাঙার অবস্থা যেন। ওস্তাদ বলে, তুই আর এই শব্দ পড়তে যাস না, শুনতে খারাপ লাগে। শুল্কা এদের বকবকে বিরক্ত হয়ে বলে, তোমরা এখানে কি করছো? এখান থেকে যাও, আমি কিছুক্ষণ খোলা বাতাসে শ্বাস নিতে চাই। ওস্তাদ ও অন্যরা চলে আসে। ওস্তাদ হাঁটতে হাঁটতে ডাক্তারদের কাছে আসলে এখানে কাজ কি তাই জিজ্ঞেস করে। তারা জানায়, শুল্কাকে তার পাস্ট ট্রমা থেকে বের করে একটা ফ্রেশ মাইন্ডে আনার জন্য তারা বিভিন্ন থেরাপি প্রয়োগ করছে, যাতে সে সব অতীতের দুঃখ ভুলে নতুন স্বপ্ন দেখতে পারে। উস্তাদ বলে, দ্রুত আপনাদের কাজ শেষ করুন, তাহলে আমরা এই গোলক ধাঁধা থেকে বের হতে পারবো, না হলে এর মধ্যে আপনাদের সমাধি দিয়ে দিব। উস্তাদ এই বলে চলে যায়। ডক্টর দুজন শকড হয়ে যায়। এবার আমরা নাপ্পাকে দেখি, পলিটিক্যাল নেতাদের নিয়ে মিটিং করছে। সে জানায় জুনিয়র বস মানে ভিকি আর কি,
কাজের ব্যাপারে হ্যান্ডেল করে আর আমি শুধু পেমেন্ট ম্যানেজ করি। তবে তার আসল বিষয় কাজ নিয়ে নয়, লাভের পার্সেন্টেজ নিয়ে। এটা শুনে নেতারা একটু দমে যায়। নাগাপ্পা মিটিং শেষ করে বেরিয়ে বারবার ভিকিকে কল দেয়, কিন্তু তার ফোন তো বন্ধ। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে অন্যভাবে ভিকির খোঁজ নিতে। সিংহা এদিকে অস্থির হয়ে যায়। ভিকি এখনও তার দল নিয়ে ফেরেনি। এখন চিফ মিনিস্টার থেকে কল আসলে সে কি উত্তর দেবে? বলতে বলতে চিফ মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট তাকে কল দেয়। কি উত্তর দিবে সেটা ভেবে না পেয়ে বলে জঙ্গলের ভেতরে গেছে, সেখানে নেটওয়ার্ক নেই, তাই কল যায় না। সে বাইরে আসলে কল করতে বলবে। আর দরকার হলে চিফ মিনিস্টারকে দিন, আমি নিজে বুঝিয়ে বলছি। কিন্তু কল কেটে দিতে বলে নাগাপ্পা। রাতে আবার শোলকা তার এক্স বয়ফ্রেন্ডের ছবি নিয়ে আগুনে দিয়ে পোড়াতে থাকে। এতে মনের রাগ মিটবে, মানসিক শান্তি আসবে। ওস্তাদ এসে বলে, আরে তোমরা তো রিসোর্টে আগুন লাগিয়ে দিবে, এসবের মানে কি? ডাক্তার সামান ভাই বলে, এটা একটা থেরাপি। ওস্তাদ বলে, আপনাদের সবকিছুই দেখছি থেরাপি। অন্য ডক্টর ক্ষেপে গিয়ে চিৎকার করে বলে, ওস্তাদ কাজ নিয়ে তুচ্ছ করবে না। ওস্তাদ বেশ মজা পায় এভাবে উত্তেজিত হয়ে তার নাম কেউ ডাকছে দেখে। সে তো এভাবে আরো কয়েকবার ডাকতে বলে মজা নেয়। ডক্টর বলে, তোমার কাছে কি এগুলো ইয়ার্কি মনে হচ্ছে? ওস্তাদ বলে, সেরকমই তো মনে হয়। আপনাদের উচিত তাকে এভাবে ছবি পড়ানোতে সাহায্য না করে বিয়ের পর কিভাবে স্টোভ জ্বালাতে হবে সেটা শেখানো। এবার শোলকা খেপে গিয়ে চিৎকার করে গালাগালি করতে থাকে। আর জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় রান্না শুধু মেয়েদেরই কাজ? ওস্তাদ বলে, অবশ্যই না, ছেলেরাও ভালো রাঁধুনি হিসেবে কাজ করতে পারে। সবসময় শুনেছি দেবতারা নারীর হাতের রান্না পছন্দ করে। আরে আমরা পুরুষরাও এখানে সমান অধিকার চাই, আমরাও চাই আমাদের রান্না দেবতাদের ভোগ হোক। ওস্তাদের সঙ্গীতও তার কথায় বেশ মোটিভেট হয়ে যায়, কিন্তু ডক্টর এদিকে খেয়াল না দিয়ে শোলকাকে জিজ্ঞেস করে সে কেমন ফিল করছে। শোলকা বলে সে অনেক হালকা ফিল করছে। উস্তাদ বলে, তাহলে চলো আমরা সেলিব্রেশন করি। আবার শোলকা রেগে গিয়ে বলে, আমি চাইছি ভুলে যেতে, কিন্তু তুমি বারবার সেটা নিয়ে আসছো কেন? ওস্তাদ বলে, আমি আবার কি করলাম? শোলকা বলে, আমার এক্স বয়ফ্রেন্ড গোপীও সব কাজেই বলতো চলো সেলিব্রেশন করি। উস্তাদ বলে, এই গোপী চলে গিয়েও ভূতের মতো তারা করছে দেখে। পরের দিন রাতে একটা গানের অনুষ্ঠান দেখা যায়। একজন এসে বলে, বাহ, আজকে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিন্তু রিসোর্ট মালিক উপেন্দ্র বলে, আরে একজন সেরা কোরিওগ্রাফারকে বুকিং করেছিলাম সঙ্গীতের অনুষ্ঠানের জন্য, কিন্তু সে তো মুভির অফার পেয়ে চলে গেছে। এখন যদি এই অনুষ্ঠান ভালো করতে না পারি, তাহলে আমার সম্মান আর পেমেন্ট সব হাতছাড়া হয়ে যাবে। লোকটা জিজ্ঞেস করে, এবার কি করা যায়? উপেন্দ্র বলে, উস্তাদকে বলো কিছু ড্যান্স স্টেপ দিয়ে আসর জমাতে হবে, তাহলে এই যাত্রায় বেঁচে যাব হয়তো। পরের দিন সবাই মিলে ওস্তাদকে ধরে নাচার জন্য। ওস্তাদ এমন ভাব নেয় যেন নাচ তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু এক এক করে তামিল, তেলেগু, গুজরাটের সব গান ট্রাই করেও একটা ভালো স্টেপ ওস্তাদ দিতে পারে না। নাচ মানে তো বডি মুভমেন্ট, কিন্তু সে এক জায়গায় বসে থাকে, আর না হলে ফ্যাশন শো এর মতো হেঁটে যায়। ওস্তাদ বলে, নাচ হচ্ছে মনের বিষয়, হাত পা নাড়াতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু অন্যরা বলে তুমি নাচ পারো না, এটাই আসল কথা। এদিকে 5 দিন হয়ে যায়, ভিকির খোঁজ নেই। নাগাপ্পা আবার অ্যাসিস্ট্যান্ট দিয়ে সিংহাকে কল করে, কিন্তু সিংহার একই কথা, তারা নেটওয়ার্কের বাইরে আছে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে চিফ মিনিস্টার নিজে কথা বলতে চায়, তাই সেটার ব্যবস্থা করা হয় যেন। সিংহা বলে, চিফ মিনিস্টারকে মিথ্যা কিভাবে বলি? ভিকি তো তার গ্যাং নিয়ে গভীর জঙ্গলে গিয়েছে, এখনো ফিরে আসেনি। এক কাজ করা যায়, টাস্ক ফোর্সের টিম এনে পুরো জঙ্গল উজাড় করে দেওয়া যায়। নাগাপ্পা আবার কল কেটে দিতে বলে। সিংহা বলে, আবার কল কেটে দিল, এবার কি আসলে কিছু হবে? সত্যি কি জঙ্গল অভিযান শুরু হবে? কল কাটার পর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে তাদের ফোর্স পাঠাবে কিনা। কিন্তু নাগাপ্পা বলে, আমি বিশেষ লোক পাঠাবো। এবার আমরা মিয়া ভাই নামের একজন মারাত্মক টেরোরিস্ট লিডার দেখি। নাগাপ্পা তাকে কল করে বলে জুনিয়র বস ভিকি জঙ্গলে ঘুরতে যায় আর এখনো মিসিং। মিয়া ভাই বলে সে ব্যাপারটা দেখছে। নাগাপ্পা বলে, 5 দিন হলো মিসিং, টাস্ক ফোর্সের টিম পাঠালে বাগদাদি টিমের ক্ষতি হবে, তাই পাঠাচ্ছে না। মিয়া ভাই বলে, আপনার ছেলে নিরাপদে আপনার কাছে ফিরে যাবে, আমার ওয়াদা। মিয়া ভাই এবার আফজাল বাগদাদি নামের একজন টেরোরিস্ট লিডারকে কল করে। আফজাল বাগদাদি বলে সে নিজে এই বিষয়টা দেখবে, চিন্তার কিছু নেই। এদিকে শোলকা আর ডক্টররা আজ চুপচাপ বসে আছে। ওস্তাদ বলে, আজ কোনো কাজ নেই, এত চুপচাপ কেন সবাই? ডক্টর বলে, আজ আমরা ব্রেক নিচ্ছি। ওস্তাদ বলে, এভাবে ড্রিঙ্কস করে ব্রেক? ড্রিঙ্কস করা তো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ডক্টর বলে, কিন্তু মনের শান্তি আসে, চাইলে আপনিও জয়েন করতে পারেন। কিন্তু ওস্তাদ পাত্তা দেয় না। ডক্টর শোলকার কানে কানে বলে, এর ওপর নজর রাখতে হবে। ওস্তাদ একটা টিফিন ক্যারিয়ার নিয়ে গুহার মধ্যে যায়। সেখানেই ভিকিকে বেঁধে রাখা হয়েছে, তাকেই খাবার দিতে আসে। ভিকির মুখে বাঁধন খুলে দিলে ভিকি জিজ্ঞেস করে, তুই কি চাস? ওস্তাদ বলে, সেটা তোর উপর নির্ভর করে। ভিকি তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ওস্তাদ বলে, সেটা তো আমার ইচ্ছা। ভিকি বলে, তার বাবা জানলে মেরেই ফেলবে ওকে। ওস্তাদ বলে, এটা তার ক্ষমতার বাইরে। এর মধ্যে একজন এসে বলে, ওস্তাদ, পুলিশ ভিকিকে খুঁজতে গ্রামে চলে এসেছে। ওস্তাদ এবার তাদের সামলাতে বের হয়। ওস্তাদ এসে দেখে ইউনিফর্ম পরা 2 কনস্টেবল বেঞ্চে বসে আছে। ওস্তাদ জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করো? তারা জানায় চিফ মিনিস্টারের ছেলে নিখোঁজ।
তারা তো জঙ্গলে অভিযান চালাতে বলে, কিন্তু রেকর্ড রাখা যাবে না। ওস্তাদ বলে জঙ্গল ছোট জায়গা না যে কাউকে খুঁজে পাওয়া এত সহজ হবে। এখানে আরো অনেক লোকেরা এসে ওস্তাদকে ঘিরে ধরে। অনেকদিন পর আবার ওস্তাদকে দেখছে তারা। অনেক স্টাইলিশ হয়ে গেছে। তখন তারা ফ্লোর কাঁপানো সেই ড্যান্সের কথা মনে করে। ওস্তাদ বললে এসব অনেক আগের কথা, কিন্তু শুল্কা আর ডাক্তাররা তো তার নাচের কথা শুনে হাসতে থাকে। কিন্তু অন্যরা তাদের থামিয়ে দেয় আর বলে, যা জানো না তা বলতে চেও না। এরপর অনেক জোরাজুরি করে ওস্তাদকে রাজি করানো হয়। আর সত্যি ওস্তাদের ড্যান্স ছিল অসাধারণ। শুল্কা আসলেই অবাক হয়। সে ওস্তাদের সাথে আনন্দ করে নাচে। আফজাল বাগদাদি এবার ফয়সাল হোসেনি নামের একজনকে দায়িত্ব দেয় ভিকিকে উদ্ধার করার জন্য। ফয়সাল বলে, বড় ভাই, আমি তো আপনাকে দেখিনি কখনো, তবে মারা যাবার আগে একবার দেখা করতে চাই, দোয়া নিতে চাই। আফজাল বাগদাদি বলে, এই কাজ হ্যান্ডেল করার পর তাদের দেখা হবে। পরের দিন সকালে শুল্কা ঝর্ণার পাশে দাঁড়িয়েছিল, সাথে তার ডক্টররাও। ওস্তাদ এসে বলে, আগুন থেরাপির পরে এবার কি পানি থেরাপি প্রয়োগ হচ্ছে? বাহ, থেরাপির তো শেষ নেই। কিন্তু কাল রাতে তো ম্যাডামের দুঃখের গান আমাকে ঘুমাতেই দেয়নি। তখন এক ডক্টর বলে, এটা মিউজিক থেরাপি। ওস্তাদ বলে, আপনাদের থেরাপি তো অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটায়। অন্যদের তো ব্রেকআপ হয়নি যে তারাও এই গানের জন্য জেগে থাকবে, তাই না? ডক্টর এবার রেগে গিয়ে বলে, তুমি জানো না সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, জানলে এভাবে বলতে না। ওস্তাদ বলে, তো আমাদেরও জানান। শুল্কা বলে, আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না। ওস্তাদ বলে, কিন্তু ম্যাডাম, আপনাকে এর গভীরে যেতে হবে, গভীর থেকে বের হতে হবে। আনন্দ শেয়ার করলে বাড়ে, দুঃখ শেয়ার করলে কমে। তাই শুরু করুন, আমরাও শুনছি। শুল্কা বলে, গোপীর সাথে ইনস্টাগ্রাম থেকে পরিচয়। ধীরে ধীরে আমাদের ফ্যামিলির একজন হয়ে যায়। আমার যা যা পছন্দ ছিল সব গোপীর মধ্যে পেয়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি আমার পরিবারের মধ্যেই ও চিটিং শুরু করবে। ওস্তাদের সঙ্গী বলে, সে কি তোমার বোনকে পছন্দ করে ফেলেছিল? শুল্কা বলে, সে আমার ভাইকে পছন্দ করে, মানে সমকামী ছিল। উস্তাদ বলে, এর জন্য এত কিছু? গোপী চলে গেছে তো তোমার তো আনন্দ করা উচিত। ওর মতো একটা জঞ্জাল সাফ হয়ে গেছে। ওস্তাদ বলে, তোমার আসল সমস্যা ব্রেকআপ করা না। আসল সমস্যা হলো তোমার চিন্তায়। তোমার এই দুঃখ থেকে বেরিয়ে আসতে হবে। তুমি সমাজকে নিয়ে ভাবছো, সোশ্যাল মিডিয়াতে গুজব নিয়ে ভাবছো। এসব না ভেবে নিজেকে নিয়ে ভাবো। নিজেকে ভালোবাসতে শেখো। আর তোমার আরো একটা সমস্যা হলো তুমি সোসাইটিকে কিভাবে দেখছো। ভাঙা চশমা দিয়ে দেখলে এমনই হবে। ডক্টর বলে, আরে সে তো চশমা পরেই নি। উস্তাদ বলে, আপনারা তো সেই ভাঙা চশমা। টাকার জন্য তাকে যা নয় তাই বুঝিয়ে যাবেন। শুল্কা তো ইমপ্রেস হয়ে যায় ওস্তাদের কথায়। ওস্তাদ তাকে নিজেকে আগে ভালোবাসতে বলে, নিজেকে নিয়ে ভাবতে বলে। শুল্কা নতুন স্বপ্ন দেখতে শুরু করে। এখন সব জায়গায় শুল্কা ওস্তাদের পাশে থাকে আর তার সাথে সময় কাটাতে ভালো লাগে। মনে হয় প্রেমে পড়ে যাচ্ছে। এদিকে ফয়সাল তার টিম নিয়ে এসে সিংহাকে বন্দুকের সামনে ধরে আর জিজ্ঞেস করে, ভিকি কোথায়? সিংহা বলে, সে তার টিম নিয়ে থানায় গিয়েছিল আটক করা গাঁজা উদ্ধার করতে। এরপর আর ফিরে আসেনি। সিংহা এবার মিস্টার রেড্ডির নামও বলে। ফয়সাল তাকে মিস্টার রেড্ডির বাড়িতে নিয়ে যেতে বলে। সিংহা তাকে মিস্টার রেড্ডির বাড়ি নিয়ে যায়। মিস্টার রেড্ডি আর তার স্ত্রী তো ভয় পেয়ে যায়। ফয়সাল তো মিস্টার রেড্ডির গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে, ভিকি কোথায়? মিস্টার রেড্ডি বলে, ভিকি শুধু হুমকি দিয়ে চলে যায়, এরপর আর কিছুই জানে না। মিস্টার রেড্ডির স্ত্রীও বলে, আমার স্বামী কিছুই জানে না, তাকে ছেড়ে দিন। ফয়সাল আর সিংহা চলেই যাচ্ছিল, তখন মিস্টার রেড্ডির মেয়ে বলে, এদের এত ভয় পাওয়ার কারণ কি? উস্তাদ আঙ্কেলকে ডেকে এদের সায়স্তা করলেই তো হয়। এবার সিংহা আর ফয়সাল তো উস্তাদের সাথে ডিল করার চিন্তা করে। সিংহা বলে, এই উস্তাদ আমাকে কাজে ঝামেলা করত, তাকে ডিল করার মতো সাহস ছিল না। এখন তাকে ধরার প্ল্যান পেয়েছি, ভালো। সিংহা আর ফয়সাল গিয়ে শুল্কাকে কিডন্যাপ করে নিয়ে আসে। এবার তো উস্তাদ সহজেই ধরা দেবেই। উস্তাদ রিসোর্টে আসতেই শুল্কার বাবা মা সব খুলে বলে আর শুল্কাকে নিরাপদে উদ্ধার করতে রিকোয়েস্ট করে। উস্তাদের আর কি করার, ভিকিকে নিয়ে ফয়সালের দলের কাছে ধরা দেয়। ভিকিকে মুক্ত করে তারা উস্তাদকে মাথায় কালো মুখোশ বেঁধে নিয়ে আসে। এরপর চেয়ারে বেঁধে রাখে। মিয়া ভাইকে কল করে ফয়সাল জানায় ভিকিকে উদ্ধার করেছে। ভিকিও মিয়া ভাইয়ের সাথে কথা বলে। এরপর মিয়া ভাই বলে, কার এত বড় সাহস যে চিফ মিনিস্টারের ছেলেকে বন্দি করে, তার চেহারা দেখতে চায়। ভিকি যখন ক্যামেরা অন করে উস্তাদের মুখোশ খুলে দেয়, মিয়া ভাই তো ঘাবড়ে যায়। উস্তাদ বলে, অনেক দিন পরে দেখা হলো মিয়া ভাই। মিয়া ভাই বারবার ক্ষমা চাইতে থাকে আর বলে, ভুল হয়ে গেছে। উস্তাদ যেন তার ছেলেবেলেদের ক্ষতি না করে। ভয়ে তার হাতের থেকে ফোন পড়েও যায় আর বারবার সে ক্ষমা চাইতে থাকে। আর ফ্ল্যাশব্যাকে কিছু ঝাপসা সিন দেখানো হয়। ভিকি বলে, আঙ্কেল, আপনি ওর কাছে কেন ক্ষমা চাইছেন? ওকে কেন ভয় পাচ্ছেন? মিয়া ভাই তাকে চুপ থাকতে বলে। ভিকি রেগে গিয়ে ফয়সাল থেকে বন্দুক নিয়ে গুলি করতে যায়। আর তখনই সিংহা তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। এখানে জানা যায় সিংহা এক্স ফরেস্ট রেঞ্জার। উস্তাদকে হাতের বাধা খুলে দিয়ে চায়ের কাপ দেয়। সিংহা বলে, সাহস কি করে হয় তার দিকে বন্দুক ধরার? তোমার কি মনে হয় তুমি এমনি এমনি এখানে এসেছো? তোমাকে আনা হয়েছে। তোমরা ভেবেছো উস্তাদ কিছুই করতে পারে না, কিন্তু সে তোমাদের থেকে 10 ধাপ এগিয়ে থাকে। সবার সাথে শুল্কাও শক্ট হয়ে যায়। সিংহা বলে, তোমাদের মতো হাজার শিয়ালের জন্য উস্তাদের মতো একটা সিংহই যথেষ্ট। এবার উস্তাদ চায়ের কাপ রেখে টেবিলে উল্টে দেয়। আর টেবিলের নিচেই ছিল বন্দুকের রাইফেল। সেগুলো নিয়ে সে এক এক করে লড়াই করতে থাকে।
সিংহা তো শোলকাকে সেফটি নিশ্চিত করে বের করার চেষ্টা করে। উস্তাদ একাই সবাইকে গুলি করে মেরে ফেলে। শেষ পর্যন্ত ফয়সাল আর ভিকিকে বাঁচিয়ে রেখে বন্দি করে। ফয়সালকে বলে, আমি তো ভাবছিলাম তোর বস বাগদাদি নিজেই আসবে। ব্যাপার না, সে এসে যাবে আর ভিকির বাবাও মিস্টার নাগাপ্পা চলে আসবে। সিংহা এদিকে শোলকাকে গাড়িতে নিয়ে আসে। বনের মধ্যে একটা জায়গায় তারা অপেক্ষা করতে থাকে। শোলকা জিজ্ঞেস করে, এসব কি ঘটলো আর কেন ঘটলো, এর পেছনে সত্য কি? আমি যেহেতু এর সাথে জড়িয়ে গেছি তাই সত্য জানার অধিকার আমার আছে, আমাকে বলুন, আমি জানতে চাই। অন্যদিকে উস্তাদ তো দুজনকে চেয়ারে বেঁধে রাখে। ভিকি জিজ্ঞেস করে তাকে বেঁধে রাখার কারণ সে এখনো বুঝতে পারছে না। তার বাবার সাথে ঝামেলা হলে তাকে কেন জিম্মি করবে? উস্তাদ বলে, না জানলে জানার চেষ্টা করবি। ভিকি ভয় পেয়ে যায়। সে বলে, আমি চেষ্টা করব জানার। এদিকে শোলকা জোর করতে থাকে কাহিনী জানার, তাই সিংহা বলতে বাধ্য হয়। উস্তাদও তাদের কাহিনী বলতে শুরু করে। ঘটনা শুরু হয় গ্রামের এক রথযাত্রা অনুষ্ঠানে। সেখানে নাগাপ্পার গুন্ডারা এসে রথের সামনে হাঙ্গামা করে। পুরোহিত ও অন্যান্যদের জঘন্যভাবে মারতে থাকে। তখনই আগমন ঘটে উস্তাদের। সে ছিল পুলিশের এএসপি। এক এক করে সে গুন্ডাদের মারতে থাকে। মারতে মারতে সে অনেককেই শেষ করে। এবার সে রথ চালাতে বলে আর বলে যে এখানে বাধা দিতে আসবে তার আজ শেষ দিন। এভাবে রথ টেনে মন্দির পর্যন্ত আনা হয়। আর উস্তাদ সব গুন্ডাদের মারতে থাকে, খুব জঘন্যভাবে মারতে থাকে। শেষ পর্যন্ত একজনকে বাঁচিয়ে রেখে জিজ্ঞেস করে কে তাদের পাঠিয়েছে। সে বলে নাল্লা নাগাপ্পা পাঠিয়েছে। তার ছেলে কেন এমএলএ আসনের টিকিট পায়নি, এজন্য এখানে হাঙ্গামা করতে বলছে। উস্তাদ তো এখন নাগাপ্পাকে টার্গেট করেছে। উস্তাদ নাগাপ্পার বাড়িতে গিয়ে নাম ধরে ডাকতে থাকে। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, এভাবে নাম ধরে ডাকার অধিকার কারণেই। উস্তাদ বলে, তাহলে আওয়াজ দিয়ে ডাকবে। এই বলে ফাঁকা গুলি করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট দ্রুত এসে নাগাপ্পাকে খবর দেয়। নাগাপ্পা নেমে আসে উস্তাদ ভগৎ সিংকে দেখার জন্য। নাগাপ্পা বলে, তাহলে তুমি আমার সমস্যা সৃষ্টি করেছ? উস্তাদ বলে, আমি শুরু করিনি, শেষ করেছি। তবে ভালো লাগলো যে আমার আসার আগেই আমার সুনাম এখানে চলে এসেছে। নাগাপ্পা বলে, বড় বড় কর্মকর্তা অফিসার আমার অনুমতি ছাড়া প্রবেশ করে না, আর তুমি এভাবে হুট করে ঢুকে গেলে। উস্তাদ বলে, ঝড় কি বলে কই আসে, নাকি বোম ফাটার আগে অনুমতি নেয়? নাগাপ্পা বলে, তুমি তো ভালোই কথার চাল দিতে পারো, কিন্তু তুমি ঝামেলা আটকাতে পারবে, তবে আমাকে আটকাতে পারবে না। ওস্তাদ বলে, ক্ষমতার লোভ সবার থাকে, কিন্তু সবাই যোগ্য না। আমি বেঁচে থাকতে না আপনি চিফ মিনিস্টার হবেন, না আপনার ছেলে এমএলএ হবে। নাগাপ্পা বলে, তুমি জানো কার সাথে পাঙ্গা নিচ্ছ? তুমি মনে হয় এখানে নতুন। উস্তাদ বলে, এখানে নতুন হতে পারে, কিন্তু প্রফেশনে নতুন না। তাই সাবধান হয়ে যান। আপনি আপনার শপথ বাক্য হয়তো চর্চা করছেন, কিন্তু আমার শপথ শুনে রাখুন, যে বা যারা অন্যায়ভাবে কাজ করতে যাবে তাদের আমি যথাযথ শাস্তি দিব। আর যারা আমার ডিউটি পালন করতে বাধা দিবে তাদেরও দেখে নেব। আমি এখন যুদ্ধ ঘোষণা করে গেলাম। আপনার যা করার করে নেবেন। এই বলে ওস্তাদ গুলি করে উপর থেকে নাগাপ্পার ছবির ফ্রেম মাটিতে ফেলে দেয়। যাবার সময় পা দিয়ে পাড়িয়ে চলে যায়। নাগাপ্পা তো দেখে রাগে জ্বলতে থাকে, আর সেও দেখে নেয়ার প্রতিজ্ঞা করে। ওস্তাদ এরপর তার সেই মাস্টারের সাথে দেখা করতে আসে যে এখন চিফ মিনিস্টার হয়েছে। উস্তাদ সব ব্যাপারে খুলে বলে আর মাস্টারকে সতর্ক থাকতে বলে। পাবলিক প্লেসে যাওয়া নিয়ে নিরাপত্তার কথাও বলে, কারণ নাগাপ্পা ক্ষতি করতে চেষ্টা অবশ্যই করবে। ক্ষমতার লোভ তাকে পেয়ে বসেছে। মাস্টার বলে, এত ভয় পেলে হবে? তাছাড়া তুমি তো আছোই সাপোর্ট করার জন্য। আমার ভয় কিসের? পরের দৃশ্যে নাল্লা সিনো থানায় এসে হাঙ্গামা শুরু করে। সিনো হচ্ছে নাগাপ্পার বড় ছেলে, মানে ভিকির বড় ভাই। সিনো এখানে আসে কালকে তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে সেটা জানার জন্য বা দেখার জন্য। উস্তাদ বেরিয়ে এসে বলে, আমি ভগৎ সিং, কাল তোদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছি। সিনু কাছে এসে বলে, আমার বাবার সাথে ডিল করা এক কথা, আর আমি কিন্তু এত সহজ না। সিনু তো উস্তাদের চায়ের কাপ নিয়ে এসে বলে, এই হচ্ছে তোর দুনিয়া, ফেলে দিলেই তুই শেষ। আমি হলাম সেই ফেলে দেয়া মানুষ। এই বলে সে কাপ ফেলে ভেঙে দেয়। উস্তাদ বলে, মিস্টার সিনু, আপনি মনে হয় অশিক্ষিত, কিন্তু আপনার অজ্ঞতাকে আমি সম্মান করি। ফিজিক্সে সব পদার্থের নিজস্বতা আছে। লোহা আমার মতো শক্ত, তুলা আমার মনের মতো নরম। আর এই গ্লাস। ওস্তাদ কাচের টুকরো তুলে এলোপাতাড়ি সিনুকে মারতে থাকে। গালে, মুখে, হাতে, আঙুলে, সব জায়গাতে। এবার বলে, এই কাজ যত টুকরো হয় তত ধার হয়। বুঝতে পারছিস তাহলে আমাকে ভাঙলে কি হবে? সিনু তো এবার উল্টাপাল্টা বলতে শুরু করে দেয়। উস্তাদের উপর চড়াও হতে যায়, কিন্তু অন্যরা তাকে আটকে রাখে। উস্তাদও তার কথা শুনে রেগে গিয়ে মারতে যায়। কনস্টেবলরা তাকে আটকায়। এদিকে মিস্টার রেড্ডি তো সিনুর ভয়ে ছুটি নিয়ে বাড়ি থাকতে চায়। উস্তাদ বলে, আরে মিস্টার রেড্ডি, এত ভয় নিয়ে চলে? মৃত্যু আসলে যোদ্ধার মতো ফেস করতে হবে। এখানে এবার সেই ম্যাডাম আর স্কুলের সেই বাচ্চারা রামনবমীর অনুষ্ঠানের জন্য চাঁদা নিতে আসে। উস্তাদ তাদেরকে চেক লিখে দেয়। পরের দিন উস্তাদের স্পাই মুজিব কল করে জানায়, মিয়া ভাইয়ের আস্তানায় কয়দিন নতুন মুখ আনাগোনা করছে।
খোঁজ নিয়ে দেখা গেল সেটা আজমল রহিম। ওস্তাদ বলে আজমল রহিম তো বড় মাপের ওয়ান্টেড আসামি। সে টিনেজার বয়স থেকে অপরাধ করে আসছে আর ব্রেন ওয়াশ খুব ভালো করতে পারে, যাতে আরও টিনের ছেলেদের দলে আনতে পারে। ওস্তাদ গাড়ি নিয়ে সেখানে যায়, মুজিব তাকে রাস্তা দেখিয়ে দেয় আর বলে কপালের তিলক মুছে যেতে। ওস্তাদ বলে আমি ওল্ড সিটিতে যাচ্ছি, পাকিস্তানে না। একাই ওস্তাদ একটা পিস্তল নিয়ে মিয়া ভাইয়ের আস্তানায় যায়। সেখানে ভিড় ঠেলে সোজা মিয়া ভাইয়ের সামনে আসে। তাকে বলে আমার আজমল রহিমকে চাই, দিয়ে দিন চলে যাব। মিয়া ভাই মজা করে বলে আমারও তো দীপিকা পাড়ুকোনকে চাই, এনে দিতে পারবে? সবাই হেসে দেয় জোরে। উস্তাদ বলে সম্মানের সাথে পাঠাবেন নাকি টেনে নিয়ে আসবো? মিয়া ভাই বলে আমার আস্তানায় এসে আমার গেস্টকে অপমান করতে চাস? সাহস তো কম না। আয়, টেনে নিয়ে যা, দেখি কত সাহস তোর। না পারলে তোকেই কাপড় খুলে সবার সামনে নাচাবো। ওস্তাদের তো রাগ আস্তে আস্তে বাড়ছে। মিয়া ভাই তাকে মাথা নিচু করতে বলে। তার এলাকাতে এসে তাকে অসম্মান করার মানেই হয় না। ওস্তাদ বলে আমি আসছি তাকে নিয়ে যেতে, তার মাথা নিচু করে। মিয়া ভাই বলে সাহস থাকলে নিয়ে যা, ভেবে দেখ তুই একা আর আমরা এত লোক। ওস্তাদ বলে পারলে ঠেকা। এবার তো মিয়া ভাইয়ের লোকেরা সবাই মিলে ওস্তাদকে আক্রমণ করতে আসে, কিন্তু ওস্তাদ এক এক করে সবাইকে প্রতিহত করে। কিন্তু সে মেরে ফেলে না। সে বলে আমি একজনের জন্য এসেছি, সে বাদে আর কারো ক্ষতি করব না। কিন্তু এবার ওস্তাদ মিয়া ভাইকে গুলি করে। সবাই তো অবাক। মিয়া ভাইকে গুলি করার সাহস কারো হতে পারে, এটা কল্পনার বাইরে। ওস্তাদ পরপর 3টা গুলি করে। এরপর মিয়া ভাইয়ের পাশে গিয়ে বলে আমি তার হার্টের কাছে ঘেঁষে 3টা গুলি করেছি। হিসাব অনুযায়ী তার হাতে 20 মিনিট সময় আছে। তাই আজমল রহিমকে দিয়ে মিয়া ভাইকে জীবিত নিয়ে যাও। সবাই তাকে রাস্তা ছেড়ে দেয়। তখন সে আজমল রহিমকে টানতে টানতে সবার মাঝে থেকে নিয়ে যায়। সবাই তো উস্তাদকে ভয় পেয়ে গেছে। আজমল রহিমকে জেলে নিয়ে বন্দি করে ফেলে উস্তাদ। নাগাপ্পা তো এবার মিয়া ভাইকে কল করে বলে তুমি বলেছিলে প্রোটেকশন দিবে, কিন্তু এখন নিজেই দেখে হাসপাতালে। অপারেশন টেবিল থেকে মিয়া ভাই বলে এই প্রথম কাউকে দেখে আমি এত আতঙ্কিত হয়েছে। নাগাপ্পা বলে আজমল রহিম যদি এবার বের না হয় তাহলে আমরা ফেঁসে যাব। এবার হসপিটালে না, সোজা উপরে উঠে যেতে হবে। মিয়া ভাই বলে শিবা আর কাশিকে দায়িত্ব দিব। থানায় উস্তাদকে অন্য পুলিশেরা আজমলের ক্রাইম রিপোর্ট দেখাতে থাকে। এখানে শিবা কাশের নাম আসে, যারা নাগাপার জন্য হয় জীবন নেবে না হয় জীবন দিবে। এতটাই লয়াল। উস্তাদ বলে এখন আমাদের একটাই লক্ষ্য, যেখানে এদের দেখবে সেখানে এনকাউন্টারে মেরে দিবে, দেখা মাত্রই গুলি। এরপর একদিন উস্তাদ একটা কফি শপে বসে চা খাচ্ছিল। তখন পেছনে দুজন মিলে দেশ নিয়ে, দেশের সেনা এসব নিয়ে মজা করতে থাকে, ক্রিটিসাইজ করতে থাকে আর কি। উস্তাদের তো রাগ হয়ে যায় আর সে উঠে দুজনকে ঝাড়িয়ে দেয়, মারধর পর্যন্ত করে। দেশের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা থাকা উচিত। এবার আমরা দেখি আমাদের আসল নায়িকা লীলাকে, যে কিনা তার বান্ধবী পল্লবীর সাথে একটা হোস্টেল রুম শেয়ার করে থাকে। লীলা রেডিও জকি বা আরজের জব পেয়েছে, তাই সে কিভাবে আরো ভালো করে কথা বলতে হয় সেটা নিয়ে বই পড়ছে। পল্লবী বলে এত বই পড়ার মানে হয় না। পল্লবী ল্যাপটপে এক গুরুজির ভবিষ্যৎবাণী শুনছিল। এতে কন্যা রাশির ভাগ্য নিয়ে কথা বললে পল্লবী লীলাকে বলে আরে তোর রাশিফল বলছে, শুনে রাখ। লীলা বলে আমার এসবে বিশ্বাস হয় না। গুরুজি বলে আজ কন্যা রাশির মেয়েরা ভাগ্যে তার ভবিষ্যৎ স্বামীর সাথে দেখা হবে। সেই ছেলে সামনে এসে মেয়েটার কপালে টিপ পরিয়ে দিবে। এসব শুনে লীলার তো ক্রিঞ্জ মনে হয়। সে তার অফিসের জন্য বেরিয়ে যায়। পল্লবী বাড়ি বসেই অফিস করবে আজ। এদিকে আবার উস্তাদের স্পাই মানজা মার্কেটে কাশিকে দেখতে পেয়ে উস্তাদকে কল করে জানায়। উস্তাদ বলে তাকে ধরে ফেলো, আমি আসছি। সবাই এবার কাশিকে ধরার চেষ্টা করে। কাশিও বন্দুকযুদ্ধে নিজেকে সেভ করার ট্রাই করে। এক পর্যায়ে সে দৌড়াতে দৌড়াতে একটা মহিলা হোস্টেলে গিয়ে ঢোকে। উস্তাদ খবর পেয়ে সেখানে আসে আর বলে আগে সবাইকে সতর্ক করতে হবে। লীলা তার লিফট শেষ করে রুমে আসে আর সেও এই হোস্টেলেই থাকে। পল্লবীকে রুমে না দেখে সে ভাবে হয়তো বাইরে গেছে, তাই সে মুখ ধুয়ে ফ্রেশ হবার জন্য টিপ খুলে হাতে লাগিয়ে রাখে। উস্তাদ সব রুমে রুমে গিয়ে বলে একজন টেরোরিস্ট এখানে এসে লুকিয়েছে, সবাই সতর্ক থাকবেন। এরকম করে সে লীলার রুমে আসে, তাকেও এই কথাই বলে আর তার রুম লক করে রাখতে বলে। উস্তাদ বের হয়ে যেতেই দেখা যায় কাশি পল্লবীকে জিম্মি করে রেখেছিল। তাকে দেখে লীলা চিৎকার দিয়ে ওঠে। উস্তাদ আবার ফিরে আসে কিছু হয়েছে কিনা জানার জন্য আর লীলাকে তার নাম্বার নোট করে রাখতে বলে। লীলা নাম্বার নিয়ে মেসেজে বলে দেয় সে এখানে আছে। এরপর লীলা কাশিকে বলে তার ফ্রেন্ডকে ছেড়ে দিতে, কিন্তু কাশি বলে তোমার ফ্রেন্ড আমাকে বাইরে যেতে সাহায্য করবে। এই বলে তাকে নিয়ে যখন বের হতে যায় তখনই ওস্তাদ এসে কাশির বুকে গুলি করে। এরপর কাশিকে পুলিশ গ্রেফতার করে। ওস্তাদ লীলাকে ধন্যবাদ জানায় তার সাহসিকতার জন্য। যখন হাত মিলাতে যায় তখন সেই টিপ নজরে পড়ে আর ওস্তাদ সেটা লীলার কপালে পড়ে নিতে বলে। তখন তো লীলা আর পল্লবীর সেই ভবিষ্যৎবাণী মনে পড়ে আর তারা লজ্জা পায়। পরের দিন লীলা আবার থানায় আসে। ওস্তাদ জিজ্ঞেস করে এখন কি প্রবলেম। লীলা সব বিস্তারিত বলে, মানে সে তার জোশ ফিলিং শেয়ার করতে গিয়ে রেডিওতে অনুষ্ঠানে সব কাহিনী বলে দিয়েছে। আর তারপর শিবা স্টেশনে কল করে আর হুমকি দেয় যে আগামী 3 দিনের মধ্যে কাশি কোর্টে ওঠার আগেই লীলাকে সে মেরে ফেলবে।
সব শুনে উস্তাদ বলে, তোমার এই পাগলামি কত বড় বিপদ ডেকে আনলো দেখলে। এর জন্য সবসময় বেশি লাফাতে নেই, মাথাও কাজে লাগাতে হয়। তবে সমস্যা নেই, কারণ এই সূত্র ধরে তাকে ধরা যাবে। উস্তাদ এবার লীলাকে সবসময় প্রোটেকশন দেবে বলে, দেখবে কিভাবে মারতে আসে শিবা। মিস্টার রেড্ডি বলে, আমাদের বস আপনার সাথে আছে, মানে কেউ ক্ষতি করতে পারবে না। উস্তাদ বলে, মিস্টার রেড্ডি আপনি আবার ওর মতো জোশ ফিলিং নিয়ে কিছু বলে বিপদে পড়বেন না জানো। এখন তো 24 ঘন্টা উস্তাদ লীলাকে পাহারা দেয়, সব জায়গায় থাকে, রেডিও স্টেশনের থেকে হোস্টেল থেকে সব জায়গায়। আর লীলা তো মনে হয় একটু প্রেমেই পড়ে গেছে, মানে মাঝে মধ্যে সে হারিয়ে যায় আর কানে যেন উস্তাদের কণ্ঠ ভেসে আসে। রেডিও স্টেশনে তার বস তাকে বলে উস্তাদের একটা ইন্টারভিউ নিয়ে শো করতে পারে। লীলাও একমত হয়, কারণ তারও কিছু জিজ্ঞেস করার আছে। উস্তাদ তো লীলাকে বারেও নিয়ে যায়, মানে লীলা যেখানে যেতে চায় সেখানে উস্তাদ সাথে যায়। লীলা তো আরো ইমপ্রেস হতে থাকে। এরপর তার ইন্টারভিউ নিয়ে একটা শো করে। সেখানে সে জিজ্ঞেস করে পুলিশের জবে স্যাটিসফ্যাকশন কেমন তার। উস্তাদ বলে, আমি এখানে ডিউটি করি টাকা পয়সার জন্য না, মানুষের আশীর্বাদ পাবার জন্য। টাকা পয়সা পাওয়াই যায়, কিন্তু আশীর্বাদ সবাই পায় না। লীলার তো জানতে হবে উস্তাদ সিঙ্গেল কিনা, তাই ইনডিরেক্টলি জিজ্ঞেস করে সুন্দরী মেয়ে দেখলে তার কি মনোভাব। উস্তাদ বলে, আমি শুধু চাই মেয়েটা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে। লীলা বলে, সবাই বাড়ি গেলে আপনার জন্য কে থাকবে? উস্তাদ বলে, আমার তো আছে। পিস্তল বের করে তাকেই ডার্লিং বলতে থাকে। লীলা তো রেগে যায়, কিন্তু মনে মনে খুশিও হয়। পরের দিন লীলা চুড়ি কিনতে লোকাল মার্কেটে যায়, কিন্তু এখানে সাথে এত সিকিউরিটি আসে না, উস্তাদও আসে না, শুধু মিস্টার রেড্ডি আসে। লীলার একটু অভিমান হয়, তবুও সে চুরি কিনতে নামে। আর এখানেই শিবা লীলাকে আক্রমণ করতে আসে, কিন্তু সে জানতো না চারপাশে অনেক সিকিউরিটি ছিল। সাথে সাথে সে ধরা পড়ে যায়। আসলেও উস্তাদের চিন্তা 10 ধাপ এগিয়ে। আর এখানে সব পুলিশ মিলে শিবাকে গুলি করে ঝাঁঝরা করে শেষ করে দেয়। বীরের মতো বেরিয়ে আসে। আর লীলাও বেশ ইমপ্রেস হয়। পরে রেডিও স্টেশনে এসে সবাইকে ধন্যবাদ জানায় উস্তাদ, কিন্তু লীলা বলে আরো কয়েকদিন পরে ধরা পড়লে ভালো হতো, আর কিছুদিন সাথে থাকা যেত। পরে উস্তাদ আবার দেখা হবে বলে চলে যাচ্ছিল। লীলা বলে, কবে দেখা হবে? উস্তাদ স্বাভাবিকভাবে বলে, বিপদে পড়লে চলে আসবে। তবে বিপদ ছিল অন্য কিছু। নাগাপ্পা আর শিনু যখন জানতে পারে শিবা কাশিকে এনকাউন্টারে মারা হয়েছে, তারা আরো ক্ষেপে যায়। উস্তাদ কাউকে ভয় পায় না, তার মনে ভয় ঢুকাতে হবে। মেরে ফেললে তো শেষ, ভয়ের মধ্যে তাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে হবে। শিনু প্ল্যান করে আর তার শিকার বানায় লীলাদেরকে। এদিকে লীলা ছোট ছোট প্রবলেম নিয়ে অজুহাত দেয় আর উস্তাদের সাথে দেখা করে। কখনো কারেন্টের প্রবলেম, তো কখনো পানির প্রবলেম। আবার কখনো ইফটিজার টিজ করলে তাদের উস্তাদের নাম বলে ভয় দেখানো। আবার রং সাইডে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কিংবা ফুচকাওয়ালার সাথে ঝামেলা। সব জায়গায় উস্তাদকে টেনে আনে। উস্তাদ যেন এক বিপদে পড়ে গেছে। কিন্তু একদিন তার কাছে উড়ো ফোন আসে, আর তাকে বলা হয় মেয়েটা তার আন্ডারে আছে বলে এত সাহস। আজ তার সাথে যা করবে, এরপর মনে হয় কখনো উস্তাদ সাহস নিয়ে বাঁচতে পারবে না। উস্তাদ যেন মেয়েটাকে বিদায় দিয়ে দেয়। উস্তাদ বুঝতে পারে বিপদ নেমে আসছে, দ্রুত হসপিটালে চলে আসে। বাইরে রিপোর্টারদের ভিড়, শোনা যাচ্ছে রেপ কেস। উস্তাদ ঘাবড়ে গেলেও শান্ত হয়ে ভিতরে যায়। লীলা নয়, পল্লবী রেপ্ট হয়েছে। পল্লবী লীলা একসাথে থাকতো। লীলাকে তুলে নিতে এসে পল্লবীকে তুলে নিয়ে যায়। উস্তাদ ভিতরে যায়, আহত বিধ্বস্ত পল্লবী বিছানায় কাতরাচ্ছে। ডক্টর তার উপর হওয়া অমানবিক পাশবিক নির্যাতনের বর্ণনা দেয় উস্তাদের কাছে। উস্তাদ থামিয়ে দেয়। এরপর পল্লবীর হাতে হাত রাখে। পল্লবী চোখ মেলে ধীরে ধীরে। উস্তাদ বলে, আমি জানি এখন কিছু জিজ্ঞেস করা কতটা জঘন্য কাজ, তবুও পুলিশ অফিসার না, ভাই হিসাবে জিজ্ঞেস করছি, তোমার সাথে কি হয়েছিল সেটা বলার জন্য। পল্লবী ধীরে ধীরে বলতে শুরু করে। 4 জন মিলে ওকে কিডন্যাপ করে। তারা ভেবেছিল লীলাকে তুলে এনেছে। পল্লবী বুঝতে পারে, কিন্তু ভুল ভেঙে দেয় না তাদের। সে যদি সত্য বলতো, তবে আজ তার জায়গায় লীলা থাকতো। পল্লবী সহ্য করে নেয়। সারা রাত তার মুখ বেঁধে নির্যাতন করে। পল্লবী বলে, ভাই হিসাবে উস্তাদ যদি রাখি বন্ধনের উপহার দিতে চায়, তবে এই 4 জনের লাশ উপহার দিক। বাইরে আসতেই আবার রিপোর্টার, তাদের হট খবর লাগবে। উস্তাদ বিরক্ত হয়ে বলে, অপেক্ষা করতে থাকেন, কাল আপনাদের জন্য দ্বিগুণ সেন্সেশনাল খবর নিয়ে আসবো। উস্তাদ সোজা চলে আসে নাগাপ্পার বাড়িতে। এখানে তার সিনিয়র অফিসার সিনুর এই রেপ করার গল্পকে রসালো আলাপ মনে করে এনজয় করছিল। উস্তাদ আসতেই সে চলে যায় আর উস্তাদকে বলে, সরি, কিছু করতে পারলাম না। উস্তাদ এসে সিনুকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু নাগাপ্পা তার সাসপেন্ড লেটার দেখিয়ে বলে সে কিছুই করতে পারবে না। এখন আর তার ইউনিফর্ম নেই। এর জোরে এত সাহস ছিল, কিন্তু এখন এটাও নেই। উস্তাদকে আরো উত্ত্যক্ত করতে তারা বলে, মেয়েটা তার গার্লফ্রেন্ড না, তবে সে সারা জীবন ভয়ে থাকবে তার গার্লফ্রেন্ডের সাথে এরকম হতে পারে। বিয়ে করেও ভয়ে থাকবে বউকে নিয়ে, এমনকি পরিবার কিংবা কেয়ার করার সব মানুষকে শেষ করে দেবার হুমকি দেয়। উস্তাদ এবার একটা ছুরি নিয়ে সিনুর গলায় কয়েকটা কোপ দেয়। নাগাপ্পা ঘাবড়ে যায়। আর উস্তাদ বলে, ভয় হচ্ছে এটা যেটা তোর চোখে আছে, আর দুঃসাহস আমার চোখে। এই ইউনিফর্ম পরেছিলাম বলে তোদের মতো কুত্তাদের কিছু বলতে পারতাম না। এখন আমাকে মুক্তি দিয়ে দিলি।
এখন শুধু পিস্তল না থাকলেও হবে। আমি যা খুশি তাই দিয়ে মারতে পারবো। পরে বলিস না উস্তাদ আইন নিজের হাতে তুলে নিয়েছে, বলবি অস্ত্র তুলে এভাবে মেরে গেছে। আর আমার পরিবার কেয়ার করা মানুষের ক্ষতি করবি? তুই তো গুনেই শেষ করতে পারবি না, চেষ্টা করে দেখিস। উস্তাদ চলে যায় আর নাগাপ্পা তার মৃত ছেলেকে জড়িয়ে ধরে শোক করতে থাকে। সিন বর্তমানে চলে আসে। ভিকি বলে সব দোষ আমার বাবার। সে নিজের চোখের সামনে নিজের পুরুষত্ব দেখানো ছেলেকে খুন হতে দেখেছে, কিন্তু আমাকে বলেছে হার্ট অ্যাটাক। আমি ইউএসএ ছিলাম। উস্তাদ বলে এটা পুরুষত্ব দেখানো, বলেই আবার ফাঁকা গুলি করে। এদিকে শোলকাকে সিংহা সব কিছু বলার পরে সেও বুঝতে পারে। ভিকি এখন জিজ্ঞেস করে এরপর কি হলো। উস্তাদ বলে বিচার হলো, মানে শিনুকে মারার পরে বাকি তিনজনকেও সে নৃশংসভাবে হত্যা করে। তবে পল্লবী শেষ পর্যন্ত মারা যায়। লীলা তো সারাদিন কান্নাকাটি করে। বান্ধবী হারাবার শোক আসলেই অনেক কঠিন। লীলা বাড়িতে গ্রামে চলে যায়। পল্লবীর বয়ফ্রেন্ড থেকে উস্তাদ এই খবর পায়। তবে লীলার বাড়ি থেকে তার দাদু উস্তাদের সাথে দেখা করতে আসে। লীলা সারাদিন চুপচাপ থাকে, কান্না করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। লীলার দাদু চিন্তায় পড়ে যায় তার চলে যাবার পর মেয়েটার কি হবে। উস্তাদ তাকে কল করতে বলে। কল রিসিভ করে লীলা বলে তুমি না বলে কোথায় চলে গেছো। উস্তাদ বলে সে বাজারে এসেছিল, তাই দেখা হয়ে গেল। আমাদের বিয়ের পরে সে একা হয়ে যাবে সেই চিন্তা করছে। দাদু কি আমাদের সাথে থাকবে? তুমি কি বলো? লীলা বিয়ের কথা শুনে শকড হয়ে যায়। উস্তাদ বলে ভয় পাবে না, আমি সাথে আছি। এরপর শুভ দিনে লীলা ও উস্তাদের বিয়ে হবে। চিফ মিনিস্টার সেখানে আসে, আর এটাই সেই বিয়ের অনুষ্ঠান যেখানে চিফ মিনিস্টার গুলিবিদ্ধ হয়। তবে প্রথম গুলি করা হয় লীলাকে। উস্তাদ তো ক্ষিপ্ত হয়ে এলোপাথারি গুলি করে শত্রুদের শেষ করতে থাকে। সে তার ভালোবাসার মানুষকে রক্ষা করতে পারেনি। লাশ পোড়ানোর সময় উস্তাদ লীলার সুন্দর স্মৃতি মনে করতে থাকে। উস্তাদ যখন একা বাড়িতে ছিল, নাগাপ্পা এসে নানা অপমানজনক কথা বলে। এমনকি এটাও বলে যে সে তার ছোট ছেলেকে এতদিন লুকিয়ে রেখেছে, তাকে বের করে রাজত্ব বড় করবে। উস্তাদ সব চুপচাপ শুনে আজ, কিছুই বলে না। এদিকে চিফ মিনিস্টার মানে মাস্টার তো গুরুতর অসুস্থ, তাকে সিঙ্গাপুর নিতে হবে। তবে সে চায় উস্তাদও তার সাথে যাবে, না হলে শহর ছেড়ে দেবে। উস্তাদ তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সে মানতে নারাজ। উস্তাদ তাই সিদ্ধান্ত নেয় যে সে আত্মগোপন করবে জঙ্গলের অঞ্চলে, আর সেখানে থেকে তার যুদ্ধ চলবে। সে ডিআইজিকে সেভাবে সব প্ল্যান বলে। সে ইউনিফর্ম ছাড়বে, কিন্তু যুদ্ধ না। আর উস্তাদ সেই সূত্র ধরে অপেক্ষা করছে আজ সবকিছু শেষ করার। সে ফয়সালকে বলে এখনো বাগদাদি আসছে না কেন? আমি তো লোকেশন শেয়ার করেছি। এরপর সেখানে বাগদাদির লোকেরা আসে আর তারা উস্তাদকে বন্দি করে আর ফয়সাল ও ভিকিকে ছাড়িয়ে নেয়। উস্তাদ তো বাগদাদির অপেক্ষা করছে। বাগদাদি অবশেষে আসে, আর দেখা যায় ফয়সাল গোপন মিশনে উস্তাদের কাছের মানুষদের মারার প্ল্যান করে। উস্তাদ ঠান্ডা মাথায় বসেছিল। বাগদাদি এবার মিশন চালু করতে বললে একের পর এক চিফ মিনিস্টারের শপথ অনুষ্ঠানে মানুষ খুন হতে থাকে, যেটা আমরা শুরুতেই দেখি। কিন্তু দেখা যায় চিফ মিনিস্টার তো সেই মাস্টার হয়, তাহলে নাগাপ্পা কোথায় গেল? এখানে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মাস্টার যখন সুস্থ হয়ে আবার দেশে আসে তখন সে নাগাপ্পার ব্যাপারে উস্তাদকে জিজ্ঞেস করে, তবে সে কোনো ক্লিয়ার উত্তর দেয় না। উস্তাদ আসলে নাগাপ্পার বাড়ি গিয়ে তাকে সব বলে। তার সব ক্রাইম ফাঁস হয়ে গেলে সে জেলে পচে মরবে। হয়তো কিছু মানুষের কাছে হিরো হবে, কিন্তু আসলে তার ভ্যালু নেই। এদিকে বাগদাদি ভাবে সে খুব জয় করে ফেলেছে, কিন্তু দেখা যায় এই ফয়সাল আসলে গুপ্ত পুলিশের লোক, আর সে উল্টো বাগদাদির উপর আক্রমণ করে বসে। ফয়সাল বলে মিশন আসলে বাগদাদির ছিল না, ছিল তাদের। এবার তো বন্দুক যুদ্ধ শুরু হয়, আর এক এক করে বাগদাদির লোকদেরকে শেষ করে দেয়া হয়। আর এক এক করে সবাইকে শেষ করার পর বাগদাদিকেও শেষ করে। আর এখানে ভিকিও মারা যায়। ওস্তাদ অন্যদিকে নাগাপ্পার জন্য একটা মেডিসিন নিয়ে আসে, যেটা খেলে 1.5 মিনিটের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর নাগাপ্পা সব হারিয়ে এটাই মেনে নেয়। ওস্তাদের মিশন শেষ হয়, আর আবার সে গ্রামে ফিরে যাবে। তার মাস্টার তাকে বলে তুমি আমাকে কথা দিয়ে যাও, ছোটবেলায় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে যখন ডাকবে তখনই যেন সেখানে চলে আসবে। ওস্তাদ প্রতিজ্ঞা করে সে প্রতিজ্ঞা রাখবে, আর ওস্তাদ গ্রামে ফিরে যায়। এখানেই এই গল্পের শেষ হয়। গাইস, কেমন ছিল আজকের এই মুভির কাহিনী এবং এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন। আল্লাহ হাফিজ।